বাংলাদেশ থেকে একেবারে হুঙ্কার আসছে যে পাকিস্তানের সঙ্গে একযোগে লড়াই করার, এবং ভারতকে সেই হুঙ্কার দিচ্ছে বিএনপি। এখন বাংলাদেশের যারা এই কথাগুলো বলছেন তারা একটা আহাম্মকের দল। তার কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষজন তারা কখনোই ভারতবর্ষের যে অবদান, সেই অবদানটাকে অস্বীকার করতে পারবেন না। আমার বাংলাদেশে অসংখ্য বন্ধুবান্ধবীরা আছেন, তাদের সঙ্গে রীতিমতো কথাবার্তা হয়, বিভিন্ন রকম যোগাযোগ আছে। তাদের কাছ থেকে যতটুকু জানতে পারি বা জানতে পারছি, তারা কিন্তু কোনো রকমভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে মানসিকতা, মনন, সেই বাংলাদেশের মননে বা ভারতবর্ষ আছে, বাংলাদেশের স্মরণেও ভারতবর্ষ আছে। বাংলাদেশের কোনো কারণে স্মরণে বা মননে কোনো কালেই পাকিস্তান ছিল না। এখন যারা এই সমস্ত কাণ্ডগুলো করছেন বা বলছেন, তাদের মধ্যে কোথাও একটা উগ্র সাম্প্রদায়িকতা কাজ করছে। এটা শুনতে কতটাকে খারাপভাবে আমি বলতে পারবো না, কিন্তু কতটা বাস্তবতা রয়েছে, কতটা রিয়ালিটি রয়েছে। তার কারণ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন বা আত্মপ্রকাশ করেছেন, তার পেছনে ভারতবর্ষের যে একটা অবদান, এই অবদানটাকে বাংলাদেশবাসীরা কখনো অস্বীকার করতে পারবেন না। আমি বললাম যে আমার অসংখ্য বন্ধুবান্ধবীরা বাংলাদেশে রয়েছে, বাংলাদেশি বন্ধুবান্ধবীরা রয়েছেন। তাদের কাছ থেকে যতটুকু শুনতে পাচ্ছি, জানতে পারছি, তাদের পরিবার, তারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষজন কখনোই এই যে কথাটা আপনি যেটা বললেন, এই কথাটাকে কখনোই সমর্থন করে না। কিন্তু এই কথাটা তো বাংলাদেশ থেকে উঠে আসছে, তবেই তো আপনি বললেন। কথাটা বাংলাদেশের যারা মৌলবাদী মানসিকতার মানুষজন, তারা এই কথাটাকে প্রশ্রয় দিচ্ছেন বা কথাটাকে ফলো করে প্রচার করার চেষ্টা করছেন। ঠিক যেমন আমার দেশেতে হিন্দু মৌলবাদীরা আছে, ঠিক তেমন একইভাবে বাংলাদেশে কিছু মুসলিম মৌলবাদী সংগঠনের হয়ে কাজ করছে। মৌলবাদী কিন্তু মানবতার শত্রু, মৌলবাদ সমাজের শত্রু, মানুষের শত্রু, এই সভ্য সমাজের শত্রু। সেটা হিন্দু মৌলবাদী হতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে বলতে গেলে মুসলমান মৌলবাদী, মুসলিম মৌলবাদী। মৌলবাদীটাই হচ্ছে মানুষের জন্য বিপজ্জনক, সভ্য সমাজের জন্য, এই গণতন্ত্রের জন্য ক্ষতিকারক, বিপজ্জনক। সেটা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে, ভারতবর্ষের ক্ষেত্রে হতে পারে, পাকিস্তানের ক্ষেত্রে হতে পারে। কিন্তু আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে বলতে হবে। আমি খুব স্পষ্ট করে বলছি সঙ্গীতা, যে আমি বলছি যে বাংলাদেশ কি কথাটা বলেছেন, বাংলাদেশিরা কোন কথাটা বলেছেন, আর ভারতীয়রা কি বলেছেন কিংবা পাকিস্তানিরা কি বলেছেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি বলছি মৌলবাদীদের কথা, এই কথাগুলো মৌলবাদী মানসিকতার কথা, এই কথাগুলো কখনো সভ্য ভদ্র মানুষের কথা হতে পারে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা গণতন্ত্র প্রিয়, শান্তিপ্রিয়, তারা কখনোই এই কথাগুলোকে সমর্থন করে না। আমি আবারও আমার এই কথাটা বলে তোমার এই প্রশ্নের উত্তর শেষ করছি, যে বাংলাদেশের বাংলাদেশিরা এই ধরনের কথাকে কোনোভাবেই সমর্থন করে না। তার কারণ বাংলাদেশিরা মনে প্রাণে বিশ্বাস করে এবং মনে প্রাণে শ্রদ্ধা সম্মান করে ভারতবর্ষকে। তার কারণ বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা পেয়েছে ভারতবর্ষের জন্য। এই অবদানকে কোনোভাবেই বাংলাদেশ অস্বীকার করতে পারবেন না। যারা কথাগুলো বলছেন, তারা মৌলবাদীদের হাতে তামাক খাচ্ছেন, তবেই কথাগুলো বলছেন। এবং সেখানে কিন্তু পররাষ্ট্রনীতির কথা উঠছে, যেহেতু প্রতিবেশী দেশ আমাদের, সেখানে বলা হচ্ছে যে ভারতকে এই মনোভাব ছাড়তে হবে যে নতজানু পররাষ্ট্রনীতি হলে হবে না, ন্যায্য পররাষ্ট্রনীতি হতে হবে। ছাত্রনেতারা এই হুঙ্কার দিচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের ছাত্রনেতারা যে হুঙ্কারগুলো দিচ্ছেন, তারা জানি না কতটুকু ছাত্রনেতা না কতটুকু শাসক বা কে বলতে পারবো না, যারা এই কথাগুলো বলছেন। পররাষ্ট্রনীতি তো সরকার নির্ধারণ করে, বা পররাষ্ট্রনীতি উভয় দেশের সঙ্গে সম্পর্কে আলোচনা করে, কূটনৈতিক আলোচনা, একটা চুক্তি হয়, বিভিন্ন রকম ট্রিটি হয়। তো সেই ট্রিটি অনুযায়ী বিভিন্ন পররাষ্ট্রনীতি, বিদেশনীতিরা নির্ধারণ হয়। আমাদের ভারতবর্ষ কতটা বিদেশনীতি ঠিক করবেন, বিদেশনীতি কতটা পর্যালোচনা করবেন বা বিবেচনা করবেন, সেটা সম্পূর্ণ ভারতবর্ষের সরকারের ওপর নির্ভর করছে। আমরা ভারতবাসী হিসেবে আমরা আমাদের ভারত সরকারকে দাবি করতে পারি যে আমাদের স্বার্থে, ভারতবাসীর স্বার্থে ভারতের বিদেশ নীতিটা নির্ধারণ হোক। ভারত সরকার কখনো বাংলাদেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করবে না। তার কারণ ভারতবর্ষ ভারতীয়দের ভারতবর্ষ, ভারতবাসীর ভারতবর্ষ, ভারতীয়দের করের টাকাতে ভারতবর্ষ চলছে। সুতরাং ভারতবাসীর স্বার্থকে রক্ষা করার জন্য, ভারতবাসীর স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য ভারত সরকার তার বিদেশ নীতি, তার অর্থনীতি, তার কূটনীতি, তার রাজনীতি, তার সমাজনীতি, সমস্ত নীতি নির্ধারণ করবেন।
শুধু ভারতবর্ষ নয়, বিভিন্ন রাষ্ট্র যেগুলো আছে প্রত্যেকের ক্ষেত্রে বাংলাদেশের সরকার, যে বাংলাদেশের রাষ্ট্র রয়েছে, বাংলাদেশের সরকার বাংলাদেশিদের জন্য তাদের স্বার্থকে সুরক্ষিত করার জন্য, তাদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য তারা তাদের সিদ্ধান্ত নেবেন, বিভিন্ন রকম নীতি নির্ধারণ করবেন। সুতরাং বাংলাদেশের ছাত্রনেতারা যেগুলো বলছেন, এই কথাগুলোর কতটা আমাদেরকে যে কথাটা আমাদেরকে হুঙ্কার দিয়ে বলছেন, এই হুঙ্কারে কোনো রকম কোনো কাজ হবে না। তার কারণ ওনারা হুঙ্কার দিচ্ছেন, ওনাদের হুঙ্কারটা ওনাদের বাংলাদেশের সীমাবদ্ধতা থাকবে, বাংলাদেশের মধ্যেই, গণ্ডির মধ্যেই থাকবে। আমাদেরকে অযথা হুঙ্কার দিয়ে কোনো লাভ নেই। ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার আছে, গণতান্ত্রিক সরকার আছে, সেই সরকারকে আমরাই নির্বাচিত করেছি, আবার আমাদের নির্বাচিত এমপিরা প্রধানমন্ত্রী বা সরকারকে মনোনীত করেছেন। সুতরাং বাংলাদেশের কোনো হুঙ্কার, কোনো পরামর্শ, কোনো কিছুই আমাদের এখানে কোনো কাজ হবে না। ওই দেশের সরকার যদি আমাদের সরকারের সঙ্গে কোনো প্রস্তাব দেন, যদি কোনো আলোচনাতে আসেন, কূটনৈতিক স্তরে রাষ্ট্রীয় সম্পর্ক মেনে, আন্তর্জাতিক সম্পর্ক মেনে সেই দেশের সরকারের কোনো আলোচনা, কোনো পরামর্শ আমার সরকার মানতে পারে, সেটা আমাদের স্বার্থের জন্য। কিন্তু আবারও বলছি, অন্য রাষ্ট্রের পরামর্শ, অন্য রাষ্ট্রের প্রস্তাবকে আমার দেশের সরকার মানতে পারে, কিন্তু সেই মান্যতার মধ্যে দিয়ে সবথেকে বেশি প্রাধান্য পাবে আমার দেশের নাগরিকের স্বার্থটাই প্রাধান্য পাবে। আমার নাগরিকের যদি, আমার দেশের আমরা যারা নাগরিকরা আছি, আমাদের যদি সেখানে যদি স্বার্থ কোনো রকমভাবে ভালো স্বার্থকে জড়িয়ে থাকে, তাহলে আমার দেশের সরকার নীতি নির্ধারণ করতেই পারে, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যেটা বললেন যে বাংলাদেশের ছাত্রনেতারা হুঙ্কার দিচ্ছে, আমি সেখানে স্পষ্ট করে বলতে পারি এই হুঙ্কারে কোনো রকম কোনো কাজ হবে না। এই হুঙ্কারে কোনো কাজ হবে না, এই জন্যই বলছি আমার দেশে ভারতবর্ষে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আছে, সেই সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবেন, তার মতো করে ভারতবাসীর স্বার্থকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম কার্যকলাপ করবেন। অযথা বাংলাদেশের কারা কারা হুঙ্কারগুলো দিচ্ছে, নেশা টেশা করে থাকেন হয়তো, এই কথাগুলো বলছেন, এই কথার কোনো গুরুত্ব হয় না। এবং সেখানে কিন্তু সংখ্যালঘু, আমরা প্রতিবেশী দেশ থেকে শুনতে পাচ্ছিলাম এই শব্দটা, এখন কিন্তু পশ্চিমবঙ্গে মেয়র সংখ্যালঘু শব্দটা ব্যবহার করছেন এবং বলছেন যে আমরা একদিন সংখ্যাগুরু হব। আপনারও মেয়র, আমারও মেয়র, নাগরিক হিসেবে আপনি কি বলবেন, যেখানে কিন্তু শাসক দলের পক্ষ থেকে একেবারে তাদের মানে অফিসিয়াল পেজে বলা হয়েছে যে মেয়রের এই মন্তব্যকে সমর্থন করছেন না। আপনিও কিন্তু পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সেদিক থেকে দেখতে গেলে। দেখুন, আমি নিজে তো একজন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ভারতবর্ষের, প্রথম কথা আমি ভারতীয় নাগরিক, তারপরে সংখ্যাগুরু, আমি অবশ্যই সংখ্যাগুরু যেহেতু মুসলিম সম্প্রদায়ভুক্ত। কিন্তু একটা নির্বাচিত, একটা স্বাধীন গণতান্ত্রিক, একটা সাংবিধানিক পোস্টে বসে মেয়র এই কথাটা উনি বলতে পারতেন, কিন্তু ওনাকে ভাবতে হবে, আমি যেমন ব্যক্তিগতভাবে একজন এসকে বাবুলাল, আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল, আমি বামপন্থী মানসিকতার মনস্ক এসকে বাবুলাল। সুতরাং একটা মানুষের একাধিক দৃষ্টিকোণ থাকে। সুতরাং মেয়র যে কথাটা বলেছেন, আসলে এই সবগুলোই আরএসএসের শিখিয়ে দেওয়া বলি। এই কথাটা খুব স্পষ্ট করে বলছি সঙ্গীতা, এই সমস্ত কথাগুলোই আরএসএসের শিখিয়ে দেওয়া বলি। কেন বলছি আরএসএসের শিখিয়ে দেওয়া বলি? আরএসএস চাই এই ভারতবর্ষে হিন্দু মুসলমান এই কাণ্ডটা করে, এই রকম একটা বাতাবরণ তৈরি করে এই দেশটাকে এভাবেই একটা চালিয়ে নিয়ে যেতে চাই। এবার আরএসএসের গর্ভে যেহেতু বিজেপির জন্ম হয়েছে, আরএসএসের গর্ভে যেহেতু তৃণমূলের জন্ম হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের অগ্নিকন্যা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিখিয়ে দেওয়া বলিটা ফিরহাদ হাকিম উচ্চারণ করেছে। আপনি কেন এটা বলছেন? উনি তো আপনাদের উন্নতির কথা বলছেন, পড়াশোনার উন্নতি, স্বাস্থ্যের উন্নতির কথা বলছেন। উন্নতির কথা বলতে গেলে তাহলে আজকের দিনে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ভুক্ত যত সংখ্যক মানুষজন রয়েছে, তাদের কতটুকু আর্থসামাজিক উন্নতি হয়েছে? যদি তৃণমূল কংগ্রেস বলে আমাদের আসার পরে সংখ্যালঘুদের উন্নতি, ডেভেলপমেন্ট হয়েছে, তাহলে আজকের দিনে এখনও পর্যন্ত সংখ্যালঘু মুসলমানরা পিছিয়ে রয়েছেন। এটা বাস্তব কথা। আজকের দিনে দেখলে পরে আপনি দেখতে পাবেন যে অপরাধের দিক থেকে, অশিক্ষার দিক থেকে, অর্থনৈতিক দুরাবস্থার দিক থেকে মুসলমানরা সংখ্যাগুরু। ধর্মীয় দিক থেকে দেখতে গেলে মুসলমানরা সংখ্যালঘু, কিন্তু অপরাধের দিক থেকে দেখতে গেলে, অশিক্ষার দিক থেকে দেখতে গেলে, আর্থসামাজিক দিক থেকে দেখতে গেলে, অর্থনৈতিক দুরাবস্থার দিক থেকে দেখতে গেলে মুসলমানরা সংখ্যাগুরু। আজকের এই পরিস্থিতি মুসলমানদের কেন হচ্ছে? কেন মুসলমানদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করা হচ্ছে, শিক্ষার দিক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, শিক্ষার আলো পৌঁছাতে দেওয়া হচ্ছে না, মুসলমানদেরকে ভুল বুঝিয়ে সাম্প্রদায়িক হিন্দু মুসলমান এইসব করে মাতিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, শিক্ষা থেকে সরিয়ে রাখা হচ্ছে, যার ফলে সব কিছুর প্রভাবগুলো গিয়ে তাদের দৈনন্দিন জীবনে গিয়ে পড়ছে। সুতরাং ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিখিয়ে দেওয়া বুলি, আর কয়েকদিন আগে হুমায়ুন কবির যে কথাটা বলেছিলেন, ওটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিখিয়ে দেওয়া বুলি। এই ফিরহাদ হাকিমের কে সংখ্যাগুরু হবে, কে সংখ্যালঘু হবে, এই কথাটা না বলে
দেখুন, সংখ্যালঘুরা আগামী দিনে সংখ্যাগুরু হবে যদি প্রাকৃতিক নিয়মে হবে, এটা তো অপরাধ কিছু নয়, হতেই পারে না, আর কিছু নেই। কিন্তু আলাদা করে ওনাকে বলার কি প্রয়োজন আছে? তার মানে ওনাকে যেহেতু বলতে হচ্ছে, তাহলে যারা আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যারা সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ভুক্ত বন্ধু বান্ধবীরা ভাই বোনেরা আছেন, তারা কি ভাববেন? তারা ভাববেন তাহলে এই তারা তৃণমূলটা, তার মানে তো এটা তৃণমূলটা তো এটাই করার চেষ্টা করছে যে তাহলে ওরা তৃণমূলের কৌশলটাই হচ্ছে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের একটা বাড়বাড়ন্ত হোক। আর বিজেপি সেখানে কী প্রচার করছে? বিজেপি বলছে যে পশ্চিমবঙ্গটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে, পাকিস্তান তৈরি করার চেষ্টা করছে। তাহলে এই বার্তাটা, এই মেসেজটা, বিজেপির যে বার্তাটা, সেই বার্তাটাকে সত্য প্রমাণিত করার জন্য, হিন্দু মুসলমানের ভোটটাকে ভাগ করে দেওয়ার জন্য, আর এই হিন্দু মুসলমান, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, সংখ্যালঘু সংখ্যাগুরু, এই বিষয়বস্তুটাকেই চর্চার মধ্যে রাখার জন্য ফিরহাদ হাকিম কথাটা বলেছেন। আর কথাটা শিখিয়ে দেওয়া কথা। দল তো সেখানে পাশে থাকছে না, অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলছে দলের এটা মন্তব্য। ওটাই তো কৌশল। দল যদি সমর্থন করতো তাহলে আমাকে কথাটা বলার কোনো প্রয়োজন হতো? আজকে আমি যে কথাটা বলছি বা আমরা বলছি, মানুষজন বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিখিয়ে দেওয়া বুলি ফিরহাদ হাকিম থেকে শুরু করে হুমায়ুন কবির থেকে বলেছেন, দল যদি এটাকে সমর্থন করতো ফিরহাদ হাকিমের মন্তব্যটাকে বা এই বিবৃতিটাকে, তাহলে আমাদেরকে কথাটা বলতে হতো না। আপনি কি মনে করেন কি পদক্ষেপ নেওয়া উচিত দলের? দলের পদক্ষেপ নেওয়া উচিত বলতে গেলে এখানে এই ক্ষেত্রে বলবো আমি, দলের পদক্ষেপ নেওয়ার থেকে উচিত থেকে পশ্চিমবঙ্গ সরকারের বা কলকাতার পৌরসভার, যেহেতু উনি মেয়র, ওনার মেয়রের পদ থেকে পদত্যাগ করা উচিত। এই কথাটা বলার জন্য তার পদত্যাগ, মানে ওনাকে তো আর সরিয়ে দেওয়া যায় না, কিন্তু নৈতিক দায় স্বীকার করে, যেহেতু এই সংখ্যালঘু হিন্দু মুসলিম বার্তা উনি মেসেজ দিচ্ছেন, এই কথাগুলো বলে কয়েকদিন আগে উনি একটা খারাপ একটা মন্তব্য করেছিলেন যে হিন্দু হওয়াটা অপরাধ, মুসলিম হওয়াটা গর্বের কাজ। আমি একজন মুসলিম হিসেবে অবশ্যই গর্বিত, আপনি একজন হিন্দু হিসেবে আপনি গর্বিত, কেউ খ্রিস্টান হিসেবে গর্বিত, কিন্তু উনিই শুধু গর্বিত, বাকিরাও লজ্জিত, এটা ওনাকে বলার ক্ষমতা কে দিয়েছেন? প্রত্যেকেই তার নিজ ধর্ম পালন করার জন্য গর্বিত। সুতরাং এই সব কথাগুলো ফিরহাদ হাকিমরা, হুমায়ুন কবিররা, মমতা বন্দ্যোপাধ্যায়রা, শুভেন্দু অধিকারীরা, এই সবে একই সূত্রে বাঁধা। আমি শুরুতেই বললাম যে আরএসএসের গর্ভে, আরএসএসের পেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম, তৃণমূলের জন্ম, বিজেপিরও জন্ম। সুতরাং এই সমস্ত আরএসএসের শিখিয়ে দেওয়া বলি, মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দেওয়া বলি ফিরহাদ হাকিমরা বলছেন শুধুমাত্র হিন্দু মুসলমান, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, সংখ্যালঘু সংখ্যাগুরু করে কাজ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নাগরিকের যে মৌলিক দাবিগুলো বারবার বলছি, আমরা বারবার বলছি বামপন্থীরা, যে মানুষের কাজ নেই, কৃষকের ফসলের দাম নেই, শ্রমিকের মজুরি নেই, কিন্তু বিজেপি আর তৃণমূল বলছে এই বাংলায় হিন্দুরা নেই, আর তৃণমূল বলছে এই বাংলায় মুসলমানদের সংকট। এই কথা বলে ওরা হিন্দু মুসলমান করছে, আমরা কাজ, খাদ্য, বস্ত্র, বাসস্থান করছি। আমরা আবারও বলছি, আমরা মৃত্যু পর্যন্ত বলে যাব, যেমন সিগারেটের দোকানে লেখা থাকে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, আমরা বামপন্থীরা পৃথিবী যতদিন থাকবে, আমরা বামপন্থীরা ততদিন বলে যাব যে এই মৌলবাদী বিজেপি আর এই সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল, এই বিজেপি আর তৃণমূল, এরা মানবতার শত্রু, এরা মানুষের শত্রু, এরা সমাজের শত্রু। যতদিন পর্যন্ত সভ্য সমাজ থাকবে, ততদিন পর্যন্ত ভারতবর্ষের সংবিধান থাকবে, আইন থাকবে, ততদিন পর্যন্ত আমরা ওই সিগারেটের মতো করে বলে যাব যে তৃণমূল আর বিজেপি মানুষের জন্য বিপজ্জনক, মানুষের জন্য ক্ষতিকারক, যেমন ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আমরা বলে যাব, আগামী দিনে আমাদের বক্তব্যটাকে মানুষ গ্রহণ করবে।